আসসালামু আলাইকুম লিসেনার্স। আজ আপনাদের এমন এক সত্য ঘটনার কথা শোনাব যা শুনলে আপনার গায়ের রক্ত হিম হয়ে যাবে। কল্পনা করুন, রাজশাহীর সেই নির্জন আম বাগান। চারপাশে মাইলের পর মাইল কোনো জনমানুষের চিহ্ন নেই। পাশ দিয়ে বয়ে গেছে এক মরা নদী, যার পানি যেন কুচকুচে কালো। আমাদের কুঁড়েঘরের ঠিক পাশেই ছিল এক প্রাচীন জরাজীর্ণ কবর। গ্রামের লোকে বলতো ওটা সাধারণ কোনো কবর নয়, কিন্তু আমরা তখন তা বিশ্বাস করিনি। ভেবেছিলাম সব স্বাভাবিক। কিন্তু রাত বাড়ার সাথে সাথে প্রকৃতি যেন কথা বলতে শুরু করল। হঠাৎ শোনা গেল ধূপধাপ করে আম পড়ার শব্দ। কিন্তু টর্চ জ্বালিয়ে দেখি সেখানে কোনো আম নেই, শুধু পড়ে আছে শুকনো কিছু পাতা। একটু খেয়াল করুন, বাতাস একদম বন্ধ, চারপাশ নিথর। অথচ পাশের সেই বাঁশঝাড়টা বিকট শব্দে অস্বাভাবিকভাবে কাঁপছে। মনে হচ্ছে কোনো অদৃশ্য শক্তি ওটাকে মাটির সাথে মিশিয়ে দিতে চাইছে। হঠাৎ আমাদের চোখের সামনে জ্বলন্ত হারিকেনটা নিভে গেল। না, ফুঁ দিয়ে নেভানো হয়নি। মনে হলো কোনো বরফ শীতল হাত ওটার আগুনটা এক নিমিষেই শুষে নিল। আমরা অন্ধকারে একে অপরের নিঃশ্বাস শুনতে পাচ্ছিলাম। আর তারপর আমরা যা দেখেছিলাম সেটা আজও কাউকে পুরোটা বলতে পারিনি। অন্ধকার ফুঁড়ে বেরিয়ে এসেছিল এক জোড়া আগুনের মতো লাল চোখ, আর লম্বা এক ছায়া যা বাতাসের চেয়েও দ্রুত আমাদের দিকে আসছিল। সেদিন বুঝেছিলাম ওই অভিশপ্ত বাগানে আমরা একা ছিলাম না। সেখানে এমন কিছু ছিল যা মানুষের জগতের বাইরের। লিসেনার্স, আজও রাতে আম পড়ার শব্দ শুনলে আমার বুকটা কেঁপে ওঠে। আপনাদের সাথেও কি এমন কিছু হয়েছে? চলুন পুরো ঘটনাটা শুনে আসি। আসসালামু আলাইকুম লিসেনার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও অনেক ভালো আছি আল্লাহর রহমতে। আজকে আপনাদেরকে একটি আমার জীবনে ঘটে যাওয়া সত্য ঘটনা শোনাব। জানি না কতটা ভয়ের, কিন্তু একেবারে সত্যি ঘটনা, যেটা কিনা আমার সাথে ঘটেছে প্রায় আজকে থেকে 10 থেকে 11 বছর আগে। চলুন বেশি কথা না বাড়িয়ে ঘটনায় যায়। আমার বাসা রাজশাহী জেলার কোনো একটা গ্রামে। বিশেষ কারণবশত আমি আমার গ্রামের নামটা উল্লেখ করছি না, কিন্তু আমাদের গ্রামটা রাজশাহী শহরের অতি নিকটে। মানে আমাদের গ্রাম থেকে রাজশাহী শহর যেতে 10 থেকে 15 মিনিট সময় লাগে মোটর বাইকে। আমি যখনকার কথা বলছি তখন হচ্ছে করোনার আগে, 2016 কি 17 সাল। আমার আব্বু একজন ফল ব্যবসায়ী। আমাদের ফলের একটি ছোট্ট আড়ত ছিল এবং আব্বু সিজনাল ফলমূল বেশি বিক্রি করত, যেমন আম, লিচু, তরমুজ ইত্যাদি, আরও নানান ধরনের ফল। তখন ছিল আমের সিজন, তাই আব্বু এবং তার 2 থেকে 3 জন পার্টনাররা মিলে আমের বাগান লিজ নিত এবং আম পাকার পরে আম ভেঙে বিক্রির পর বাগান ছেড়ে দিত। মানে আমের সিজনের আগে থেকেই আমের বাগানের মালিকের সাথে কথা হয়ে থাকত এবং ডিড করা থাকত যে এবছর যা আম হবে সব আম আমার, আপনি কত দাম নেবেন এ বাগানের। তখন হয়তো 10 থেকে 20 জন একসাথে এক জায়গায় বসে একটা ডাকের মাধ্যমে বাগানটা লিজ নিত, ঠিক যেমন কোনো কিছু নিলাম হয় সেরকমভাবে। তো যাই হোক, সেবার নিলামে বাগানটা আমরা পাই এবং বাগানটা অনেক বড় ছিল, যে কারণে টাকার পরিমাণটা অনেক বেশি। সেজন্য আমাদের একার পক্ষে সম্ভব ছিল না, তাই জন্য আব্বুর কয়েকটা ফ্রেন্ড মিলে সে বাগানটা লিজ নেয়। সে বাগানের সাথে আরও ছোট ছোট কয়েকটা আম বাগান লিজ নেই, যেটা আমাদের নিজেদের একার ছিল, মানে সাথে কোনো পার্টনার ছিল না। তো ঠিক সময় যত্নাদি করি এবং যখন আমের সিজন আসে, আমের যখন মুকুল আসে গাছে, তখন থেকে আম গাছের যত্ন নেওয়া শুরু হয়। তার আগেও আম গাছের যত্ন নেই, কিন্তু মুকুল আসার পরে যত্নটা বেশি নিতে হয় আর কি। এবং আমের গুটিটা যখন বড় হয় তখন আম চুরির হাত থেকে বাঁচানোর জন্য আমের বাগানটা পাহারা দেওয়ার দরকার পড়ে, নইলে আম চুরি যাওয়ার সম্ভাবনা থাকে। তো বাগানটা এমন একটা পজিশনে ছিল, আশেপাশে কোনো বাড়িঘর কিছু ছিল না, একেবারে বিলের মধ্যেখানে। আর সেই বিলের মাঝখান দিয়ে বয়ে গেছে একটি ছোট্ট নদী বা গাঙও। সেই নদী থেকে হয়তো 4 থেকে 500 মিটার দূরে হচ্ছে আমাদের সে বাগান।
এবং নদীর ওপারে সে একই রকম ফাঁকা ফসলের মাঠ। 2-3 কিলোর মধ্যে কোনো বাড়িঘর নাই। তো আমাদের আমের বাগানটা পাহারা দেওয়ার জন্য অনেক মানুষকে বলা হয়, কিন্তু কেউ রাজি হয় না অত দূরে একা থাকতে। বাগানটাতে নাকি আগে থেকেই সমস্যা আছে, যে কারণে বাগানের মালিক নিজে আম না বিক্রি করে বাগানটা প্রতিবারের নিলামে বিক্রি করে দেয়। বাগান সম্পর্কে একটু তথ্য দেই আপনাদেরকে। বাগানটা ছিল অনেক বড়, প্রায় হচ্ছে যে 5 থেকে 6 বিঘার মতো, এবং গাছগুলো খুব একটা বড় না। দাঁড়িয়ে থাকলে বাগানের এক মাথা থেকে আরেক মাথা কিছুই দেখা যেত না। বাগানের এক প্রান্ত থেকে অপর প্রান্ত দেখতে হলে বসা লাগত। আর বাগানের একেবারে কোল ঘেঁষে একটি ছোট পুকুর, একটি বড় কাঁঠাল গাছ এবং একটি বাঁশের ঝাড় ছিল। আর পুকুরের চারপাশে কলা, পেঁপে এবং আরও অন্যান্য ফসলের ক্ষেত ছিল। আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, জায়গাটা একেবারে হান্টেড ছিল। যে কেউ একা থাকতে ভয় করবে। তো যখন বাগানে পাহারা দেওয়ার জন্য কোনো লোক পাওয়া যায় না, তখন আব্বু তাদের পার্টনারদেরকে বলে, আমরা সবাই মিলে পাহারা দিব। হয়তো আমি 2 দিন থাকব, তুমি 3 দিন থাকবে, এরকম ভাবে। আর আমাদের আরও যে ছোট ছোট বাগানগুলো নেওয়া হয়েছিল, সেগুলো কিছু কিছু বাগানে আম তাড়াতাড়ি পেকে গিয়েছিল, যে কারণে একটা লোক রাখা হয়েছিল সে 3-4টা বাগান দেখার জন্য। বাগানগুলো খুব কাছাকাছি থাকায় একজন লোকই 4টা বাগান পাহারা কভার করতেন। এবং আমাদের যে বড় বাগানটা নেওয়া হয়েছে, ওই বাগানটাতে একটি বড় কুঁড়ো ঘর করা হয়, মাচা, চৌকি বা খাট সহকারে। তো যে কথা সেই কাজ। একদিন করে পালাক্রমে আব্বুরা সে বাগানটি পাহারা দিতে লাগলো। কয়েকদিন যাওয়ার পর আব্বুর ওই বন্ধু বা পার্টনার 2 জন ছিল। ওরা 2 জন ভয় করে এবং বাগান পাহারা দিতে না করে দেয়। তখন আব্বু বলল, তোমরা যদি এরকম করো তাহলে কি করে হবে বলো? বাগান তো আমরা সবাই নিয়েছি, তাই না? তাহলে তো সবাইকে একসাথেই থাকা লাগবে, তাই কি না? কিন্তু আব্বুর বন্ধুরা এমনভাবে ভয় পেয়েছিল যে তারা একেবারে রাজি হয় না সে বাগানটা রাতে পাহারা দেওয়ার জন্য। যেহেতু অনেক টাকার বিষয় আর বাগানে প্রচুর আম ধরেছে, পাহারা না দিলে আম চুরি যাওয়ার পার্সেন্টেজ অনেক বেশি। তাই কোনো উপায় না পেয়ে আব্বু নিজেই একা থাকে সে বাগানে। এবং আমার কোনো কাজ না থাকলে আমি এবং আমার ছোট ভাই সকাল থেকে সারাদিন একেবারে সন্ধ্যা পর্যন্ত থাকতাম সে বাগানে। পরে রাতে আব্বু থাকত। তো কয়েকদিন যাওয়ার পর আমাদের যে ছোট ছোট বাগানগুলো নেওয়া হয়েছিল, সেই বাগানগুলো একটা একটা করে আম ভাঙা শুরু হয় এবং আমাদের বড় বাগানের কিছু কিছু গাছের আম ভাঙা হয়। আপনাদেরকে বলে রাখি, গোপাল ভোগ নামে একটা আম আছে। এটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ডাকে, কিন্তু আমাদের এখানে গোপাল ভোগ নামেই চিনে। এই আমটা সর্বপ্রথম পাকা শুরু হয় এবং আমটা খেতে খুবই সুস্বাদু। তো সারাদিন খাটাখাটনির পর আব্বু অনেক ক্লান্ত হয়ে পড়ে, যে কারণে সন্ধ্যায় আসার বদলে একটু রাত করে বাগানে আসে। আমাকে এবং আমার ছোট ভাইকে এক প্রকার বাধ্য হয়ে সেই রাত পর্যন্ত থাকা লাগে, কারণ বাগান থেকে সরে গেলে আম চুরির ভয় আছে। তো এভাবে করে আরও 5 থেকে 6 দিন কেটে গেল। একদিন আমি এবং আমার ছোট ভাই আমরা 2 জন লাইট নিয়ে বাগানটা পাহারায় বেরিয়েছিলাম। তখন হঠাৎ আমাদের সামনে একটা ছোট ডাল ভেঙে পড়ে, যে ডালে 3 থেকে 4টা আম আছে। একটা কথা বলে রাখি, এই কাজটি তখনই ঘটে যখন অনেক জোরে বাতাস বা ঝড় হয়, কিন্তু সেদিন বাতাস ঝড় কিছুই ছিল না। একেবারে চারদিক শুনশান নীরবতা ছিল। আমরা সেই ব্যাপারটাকে একেবারে নর্মালভাবেই দেখি। আমরা এরকমটা ভাবি হয়তো 3-4টা আমের ভার নিতে না পেরে হয়তো ডালটি ভেঙে পড়েছে। তার পরের দিন আমি এবং আমার ছোট ভাই একসাথে মাচার উপরে বসে গল্প করি। হঠাৎ পাশে থাকা সে বাঁশের ঝাড়টি নড়ে ওঠে। অনেক জোরে ঝড় হইলে বাঁশের গাছগুলো যেমন হেলে পড়ে বা ভেঙে যাওয়ার মতো উপক্রম হয়, ঠিক সেরকমই আমরা 2 জন একে অপরের দিকে তাকাই এবং এই বিষয়টা বোঝার চেষ্টা করি এটা আসলে কি জন্য ঘটছে। আশেপাশে আম গাছের দিকে বা অন্য গাছের দিকে তাকিয়ে দেখি যে আজ বাতাস হচ্ছে কিনা, কিন্তু দেখি কোথাও কোনো গাছের একটা পাতা পর্যন্ত নড়ছে না, শুধু সে বাঁশের ঝাড়টা ওইরকমভাবে দুলছে। তখন আমরা 2 জনে একটু ভয় পেয়ে যাই এবং আমাদের কাছে থাকা বাটন মোবাইল দিয়ে বাসায় আব্বুকে ফোন দেওয়ার চেষ্টা করি।
কিন্তু জানি না কী কারণে ফোনটা ঢোকে না, বারবার ফোনটা বন্ধ দেখায়। যথাক্রমে আম্মুর মোবাইলে ফোন করলে ওই একই রকম ফিডব্যাক নেটওয়ার্ক প্রবলেম দেখায়। হঠাৎ করে কিছুক্ষণ পর একা একাই সবকিছু শান্ত হয়ে যায়। তখন আমি এবং আমার ছোট ভাই ভয় কমানোর জন্য ফোনে ওয়াজ ছিল, সে ওয়াজ মাহফিলটা চালায় এবং আমরা দোয়া কালাম পড়তে থাকি। তার কিছুক্ষণ পর আমাদের সেই কুঁড়ে ঘরের যে টিনের চাল ছিল, সেই চালের উপরে দুটো আম পড়ার শব্দ পায়। এখানে আরেকটু পরিষ্কারভাবে বলে রাখি, আম পাকলে রাতে বাদুড়ের প্রচুর উপদ্রব হয়। অনেক সময় বাদুড় আম খেয়ে নষ্ট করে ফেলে, যে কারণে কয়েকটা গাছ দূরে বাদুড় গাছে বসার শব্দ পায়। তো গাছের সাথে টিন বাঁধা থাকে এবং টিনের সাথে একটা দড়ি বাঁধা থাকে। সে দড়ি ধরে টান দিলে অনেক জোরে শব্দ হয়। তখন যে কোনো পাখি বা বাদুড় তারা ভয়ে পালিয়ে যায়। তো আমার ছোট ভাইকে বলি যে সে যেন সে দড়িটা ধরে টান দেয় এবং আওয়াজ করে বাদুড় তাড়ানোর জন্য। আর আমাদের পুরো ঘরের সাথেই একটা ছোট্ট মই ছিল, যেটা দিয়ে আমি টিনের সে চালের উপর দেখি যে আসলে আমটা ভালো আছে না বাদুড়ে খেয়ে নিয়েছে। তো যে কথা সেই কাজ ছোট ভাই চলে যায় সে বাদুটা তাড়ানোর জন্য, আর আমিও মইটা গাছে লাগিয়ে দেখি আমটা আসলে ভালো আছে কিনা। কিন্তু বিশ্বাস করবেন কিনা জানি না, টিনের চালের উপর একটা পাতা পর্যন্ত পড়ে নাই। আম তো দূরে থাকুক, আমি ভাবি হয়তো টিনে পড়ার পরে গড়ায় গড়ায় নিচে পড়ে গেছে। সেজন্য আমি আমাদের কুড়ো ঘরের চারিপাশটা খুব ভালোভাবে লাইট দিয়ে দেখি, কিন্তু কিছুই পাওয়া যায় না। পরে মনে মনে এরকমটা ভাবি হয়তো কেউ বদমাশি করে আমাদেরকে ভয় দেখানোর জন্য দূর থেকে ঢিল ছুঁড়ে মারছে, যাতে করে আমরা বাগান থেকে পালিয়ে বা চলে গেলে তারা খুব সহজে বা সুন্দরভাবে আমগুলো চুরি করতে পারে। সেদিন আমাদের সাথে অনেক বাজে বাজে ঘটনা ঘটে। যেমন দূরে গাছে থেকে আম পড়ছে, পাতার শব্দ বুঝতে পারছি, মাটিতে পড়া শব্দ শুনতে পাচ্ছি, কিন্তু সেখানে যাওয়ার পরে আম পাওয়া যাচ্ছে না। তারপর গাছের উপরে বাদুড় বসছে, গাছের পাতার নড়াচড়ার শব্দ আসছে, কিন্তু যখন লাইট মারছি তখন কিছু দেখতে পারছি না। এরকম আরও ছোট বড় অনেকভাবে ভয় দেখিয়েছে, জানি না সেটা কি ছিল। তো যাই হোক, আমরা সেদিন প্রথমবারের মতো ভয় পাই এবং প্রায় 1 থেকে 1.5 ঘন্টা এরকম ভয় সহ্য করার পর না পেরে বাসার দিকে দৌড় দিই। বাসায় গিয়ে দেখি আব্বু আম্মু এবং বাসার সব লোকজনই ঘুমিয়ে পড়েছে। আব্বু সেদিন যেহেতু সারাদিন খাটাখাটনি করেছে এবং সেদিন আব্বুর শরীরটাও অনেকটাই অসুস্থ ছিল, যে কারণে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গিয়েছিল। ওই পর্যন্ত সবই ঠিক ছিল, কিন্তু সবাই কিভাবে আমাদের 2 ভাইয়ের কথা ভুলে গেল, এটা আমার মাথায় এখনো আসে না। তো যাই হোক, অনেক ডাকাডাকির পরে সবাই ঘুম থেকে ওঠে এবং সবাইকে কথাটা খুলে বলি। কিন্তু জানি না, আব্বু কথাটা হয়তো কাটানোর জন্য আমাদেরকে এই রকমটা বলে যে তোরা হয়তো ভয় তো ভুল দেখেছিস, ওরকম কিছুই নাই, কেউ হয়তো তোদেরকে ভয় দেখানোর চেষ্টা করেছে বাগানটার আম চুরি করার জন্য। আমরা হয়তো বা ভয় পাবো দেখে আব্বু আসলে এরকমটা বলে এবং ওই কথাটা কোনো মতে কাটিয়ে দেয় এবং দ্রুত টর্চ লাইটটি নিয়ে আম বাগানের উদ্দেশ্যে রওনা দেয়। তো যথাক্রমে সেদিন রাতটা শেষ করে আব্বু বাসায় আসে এবং তার পরের দিন আমাদের বাসায় আমার ফুফু এবং ফুপাতো ভাই বেড়াতে আসে। সেদিন আমরা সারাদিন 3 জন মিলে খুব আড্ডা দেই বাগানে বসে। সন্ধ্যা হয়ে আসলে আব্বুকে কল করি এবং আব্বু বলে আর কিছুক্ষণ সময় লাগবে, ততক্ষণ পর্যন্ত আমরা যেন বাগানে থাকি, বাগান থেকে যেন না যাই। সেদিন হালকা হালকা বৃষ্টি হচ্ছিল। তো যখন রাত প্রায় 8টা কি 9টা বাজে, তখন থেকে শুরু হয়ে যায় আমাদেরকে ভয় দেখানো। আমার ফুপাতো ভাই কিছু না জেনে অনেক ভয় পাচ্ছিল, যে কারণে আমরা তাকে সাহস দেওয়ার জন্য বলি যে আসলে এগুলো কিছুই না, আমাদেরকে ভয় দেখিয়ে আম চুরি করার ধান্দা। আর আব্বু যেহেতু আমাদেরকে বলে দিছে যে কখনো এরকম যদি ভয় দেখায় তাহলে আমরা যেন ভয় না করি, উল্টা আমরাই যেন জোরে জোরে চিল্লাই এবং হচ্ছে যে তাদেরকেই ভয় দেখানোর চেষ্টা করি। তখন প্রায় রাত 10টা আব্বুকে আমি ফোন দিচ্ছি, কিন্তু সে ফোন ধরছে না। মনে মনে অনেক রাগ হলো। আর আমরা 3 জনেই অনেক ক্ষুধার্ত ছিলাম। দুপুরের খাবার খেয়েছিলাম, কিন্তু রাতের খাবার খাওয়া হয়নি তখনও। তাই আমরা কুড়িয়ে পাওয়া গাছ পাকা 3টা থেকে 4টা আম ছিল, সেটাই বটি দিয়ে কেটে খাওয়া শুরু করি। এক পর্যায়ে গাছ থেকে আম পড়ার শব্দ শুনতে পায়। বেশ কয়েকটা আম গাছ থেকে মাটিতে পড়লে যেরকমটা শব্দ হয়, ঠিক সেই রকম একটা শব্দ হলো 10 থেকে 12টা গাছ দূরে। আমি তখন তাড়াহুড়ো করে লাইটটা নিয়ে দেখি যে আসলে কোনো মানুষ আসছে কিনা। তো নিচে বসে থেকে কিছুই দেখতে পাচ্ছিলাম না। সেই জন্য সিদ্ধান্ত নিই
যে আসলে সেই গাছটার কাছে যেয়ে দেখব সেই ঘটনা কি। তো যেই কথা সেই কাজ, আমরা তিনজন মিলে সে গাছের কাছে যাই এবং বোঝার চেষ্টা করি যে আসলে ঘটনাটা কি। সত্যি আম পড়েছে নাকি কোনো মানুষ আছে যে আশেপাশে। সেই গাছের কাছে যাওয়ার পর কিছুই দেখতে পায় না। যে শব্দটা শুনলাম আম পড়ার, কিন্তু কোনো আম পড়ে নাই। আমরা আবার কুড়ে ঘরের কাছে চলে আসি এবং দেখতে পাই আমাদের কুড়ে ঘরের সাথে যে বাঁশের একটা ডাব বা পাইর, যেটাতে আসলে দড়ি দিয়ে একটি হারিকেন বাঁধা ছিল এবং হারিকেনটি জ্বলছিল, কিন্তু দেখি যে হারিকেনটা সেখানে নেই। হারিকেনটি এমনভাবে বাঁধা ছিল যে কোনো মানুষ যদিও সে হারিকেনের দড়িটি খুলতে যায়, তাও মিনিমাম তার 5 থেকে 7 মিনিট সময় লাগবে। তাছাড়া পাশে থাকা সে বটিটা দিয়েও যদি কাটে, তাহলে সেটা দেখলে বোঝা যাবে যে আসলে দড়িটা বটি দিয়ে কাটা হয়েছে। তো আমরা অনেক চিন্তা মাথায় নিয়ে, অনেক প্রশ্ন মাথায় নিয়ে সে হারিকেনটা খোঁজার চেষ্টা করি এবং একসময় দেখতে পাই যে আসলে কুড়ে ঘরে রাখা যে চকি বা খাটটা ছিল, তার নিচে হারিকেনটি নিভানো অবস্থায় পড়ে আছে। তো এটাকে বের করার পরে আবার আগুন জ্বালিয়ে হারিকেনটা আগের জায়গায় বেঁধে দেই। কিছুক্ষণ পর সে পাশের বাঁশঝাড় আবারও গতদিনের মতো বাতাস ছাড়া নাড়াচাড়া শুরু করছে এবং চারিপাশে ধাপধুপ করে আম পড়লে যেরকম শব্দ হয়, ঠিক সেরকমই আমের শব্দ পাওয়া যাচ্ছে। আর চারিদিক থেকে নানা রকম পোকামাকড়, শিয়াল, বনবিড়াল ছাড়া আরও বিভিন্ন জন্তু জানোয়ারের শব্দ ক্রমশই বৃদ্ধি হচ্ছে। একটা সময় আমরা তিনজনই ভয় করি এবং আমরা বাগানটা রেখে সেই গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে বাসার উদ্দেশ্যে পালিয়ে যায়। বাসায় এসে আম্মু, দাদি এবং আব্বু সবাইকে খুলে বলি ঘটনাটা এবং এও বলি যে আমি আর বাগানে যেয়ে বাগান পাহারা দিতে পারবো না। কিছুদিন পর আম শেষ হয়ে যায় এবং আব্বু একদিন নিজে থেকে এসে সবার সাথে আলোচনা করে যে আমরা যেটা দেখেছিলাম বা আমাদের সাথে যেটা ঘটেছিল সেটা একেবারে সত্যি ঘটনা, কারণ আব্বুর নিজের সাথেও সেই ঘটনাগুলো প্রতিনিয়তই ঘটত, বরং আরও বেশি বেশি ঘটত। আব্বু অনেক সাহসী দেখে এরকমটা সহ্য করে থাকত, যেহেতু অনেক টাকার ব্যাপার সহ্য না করে কিছুই করার ছিল না, তাই জীবনের ঝুঁকি নিয়ে হলেও সে ভয়ের মধ্যেই বাগানটা পাহারা দিত। আমাদের সাথে যেসব ঘটনা ঘটেছে তার থেকেও ভয়ানক ঘটনা ঘটেছে আব্বুর সাথে। আব্বু একটা কথাই বলছিল, সে যখন চকিতে বা খাটের উপরে ঘুমিয়ে থাকত, একটু চোখ বুঝত, সেই সময় চৌকি বা খাটটা শূন্যে ভাসত। এরকমটা ফিল করত আব্বু। আবার চোখ খুললেই চকিটা মাটিতে পড়লে যেরকম একটা ঝাঁকি আসে, সেই রকম ঝাঁকি আসত এবং আব্বু সেটা বুঝতে পারত। তারপরে আব্বু তাকিয়ে থেকে যদি কিছু দেখার চেষ্টা করত, তখন যে বাঁশের খুঁটিটা ছিল সেই খুঁটি বেয়ে বেয়ে নানান রঙের সাপ দেখতে পেত আব্বু, এবং অনেক সময় শিয়াল এবং কুকুরের রূপ ধরেও তার সামনে আসত। কিন্তু আব্বু অনেক সাহসী মন মানসিকতার লোক দেখে হয়তোবা এরকমটা সহ্য করতে পারত। তবে ওখানে কম বেশি সবাই ভয় করত, কিন্তু কোনোদিন কারো ক্ষতি হয়নি, এটা পরে আমি খোঁজ নিয়ে জানতে পারি। আর খোঁজ নিয়ে এটাও জানতে পারি যে সে বাঁশঝাড়ে আসলে খ্রিস্টান ধর্মাবলম্বীদের কবর ছিল। তাদেরকে আমাদের স্থানীয় ভাষায় পাহাড়িয়া বলা হয়। কবরগুলো অনেক প্রাচীন কবর ছিল। আমি আমার এলাকার এক দাদুর কাছে শুনেছি সেই জায়গাটা অনেক ভয়ঙ্কর, এখানে কেউই থাকতে চায় না বা রাত হলে সেখানে কেউ যেতে চায় না, শুধুমাত্র জিনেরা ভয় দেখায় বলে। এই ছিল আমার জীবনের অতীতে ঘটে যাওয়া সত্যি ঘটনা। জানি না আপনাদের সবার কাছে কেমন লেগেছে, আশা করছি সবার কাছে ভালোই লেগেছে। এটা একদম আমার জীবনের বাস্তব ঘটনা, ইনভিজিবল পাস্ট, অদৃশ্য অতীত। ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে গল্পটা আপনাদের কাছে শেয়ার করলাম। বিশ্বাস অবিশ্বাস সবকিছুই আপনাদের ব্যাপার। এখানে একটুও চুল পরিমাণ বানোয়াট বা মিথ্যার আশ্রয় নেওয়া হয়নি। আজকের মতো বিদায় নিচ্ছি। আমার কাছে আরও অনেক ঘটনা আছে, আপনাদের যদি ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবেন। আমি নেক্সট ভিডিওতে আপনাদের সবাইকে আমার সাথে ঘটে যাওয়া আরও সুন্দর সুন্দর হাড়হিম করা ভয়ের ঘটনাগুলো শেয়ার করব, এবং যদি সম্ভব হয় তবে অবশ্যই ইনভিজিবল পাস্ট, অদৃশ্য অতীত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আরও নতুন নতুন বাস্তব ও হাড়হিম করা গল্প শোনার জন্য। অতীতে আপনাদের জীবনে ঘটে যাওয়া গল্পগুলো আমাদের এই চ্যানেলে পাঠাতে চাইলে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ইমেলটি দেয়া আছে। চাইলে আপনাদের সেই ঘটনাগুলো আমাদেরকে পাঠাতে পারেন।
এতক্ষণ ধৈর্য সহকারে পুরো ঘটনাটি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।